এবার সেই লক্ষ্যে মাস্টার স্ট্রোক দেওয়ার ভাবনায় মোদি সরকার। একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বিজেপির সংগঠনে রদবদল আসন্ন। মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকেও সুযোগ দেওয়া হবে। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের উপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে। 12 বছরে প্রথমবার হারের মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। সংসদের বাদল অধিবেশনে যেন প্রকারে ওই বিল দুটি পাস করাতে মরিয়া কেন্দ্র। তৃতীয় মোদি সরকারের 2 বছর পূর্ণ হতেই জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে মন্ত্রিসভার রদবদল। বিজেপির অতীতের রীতি বলছে মোদি প্রধানমন্ত্রী হওয়ার 2 বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর 5 মাস কেটে গেলেও তার নতুন টিম তৈরি হয়নি। অর্থাৎ একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বিজেপির সংগঠনে রদবদল আসন্ন। বিজেপি সূত্র মারফত জানতে পারা যাচ্ছে এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাযুজ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখকেও সুযোগ দেওয়া হবে। কিছু পুরনো নেতাকে ছুটিও দিয়ে দেওয়া হতে পারে। সব মিলিয়ে অন্তত 7 থেকে 8 জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের উপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে। মোদি মন্ত্রিসভায় নতুন মুখ কারা হতে পারেন? জোট সমীকরণ কিভাবে বজায় রাখবেন মোদি সায়ের? এসব নিয়েই বিস্তর জল্পনা তৈরি হয়ে গেছে। তবে আজ বলবো অন্য একটা ঘটনা। 12 বছরে প্রথমবার হারের মুখ দেখতে হচ্ছে বিজেপিকে। মহিলা সংরক্ষণ সংশোধনী এবং আসন্ন পুনর্বিন্যাস আইন সংসদে পাশ করাতে পারেনি মোদি সরকার। সেই হার যেন কিছুতেই হজম হচ্ছে না মোদির। সংসদের বাদল অধিবেশনে যেন প্রকারে ওই বিল দুটি পাস করাতে মরিয়া কেন্দ্র। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে ভাঙা গড়া শুরু হয়েছে। তবে কেন্দ্র জানে বিল পাস করাতে শুধু বিরোধীদের ভাঙন যথেষ্ট নয়, বিরোধী শিবিরের একটা অংশের সমর্থনও প্রয়োজন। এবার সেই লক্ষ্যে মাস্টার স্ট্রোক দেওয়ার ভাবনায় মোদি সরকার। মোদি সরকারের মূল উদ্দেশ্য যেভাবেই হোক আসন পুনর্বিন্যাস আইন পাশ করানো। বিরোধীদের অভিযোগ নিজেদের সুবিধামতো আসন কাঠামোয় বদল ঘটিয়ে সরকার লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের লড়াই আরও কঠিন করে দিতে চাইছে। কিন্তু সরকার মরিয়া। সম্ভবত সেই কারণেই তৃণমূলের যেসব সাংসদেরা এতদিন বিজেপি অচ্ছুত মনে করত, লোকসভায় তাদের সমর্থন নিতেও পিছুপা হচ্ছে না মোদি সরকার। কারণ ক্ষমতা যে মোদির ধরে রাখতে হবে, বিজেপির তো ক্ষমতাটা ধরে রাখতে হবে। সেই জন্য উদ্ধব সেনাতেও ভাঙন ধরানো হয়েছে। কথা চলছে ডিএমকে এনসিপির সঙ্গেও, কিন্তু ডিএমকের সমর্থন জোগাড় করাটা এক্ষেত্রে কিছুটা মুশকিল। কিন্তু মুশকিল আসান করতে এই আসরে নামছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আসলে আসন পুনর্বিন্যাসের বিরোধিতার ক্ষেত্রে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের মূল আপত্তির কারণ ছিল উত্তর দক্ষিণ সাম্য নিয়ে উদ্বেগ। বিরোধী শিবিরের দাবি ছিল আসন পুনর্বিন্যাস পাশ হলে বেশি জনসংখ্যার অজুহাত দেখিয়ে উত্তর ভারতের রাজ্যগুলির আসন সংখ্যা বেশি বাড়বে আর দক্ষিণের রাজ্যগুলি
যেহেতু জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে রেখে ফেলেছে, আর মূল বিষয় সেখানে তো বিজেপি ক্ষমতায় নেই অতটা, তাই জন্য সেখানে আসন কমিয়ে দেবে। যদিও আগেরবার সংসদে এই বিল পেশ করার সময় অমিত শাহ সাফ বলে দিয়েছেন জনসংখ্যার ভিত্তিতে নয়, বরং লোকসভা আসন বাড়ানো হবে শতাংশের বিচারে। সব রাজ্যের এখন যা আসন রয়েছে সেটার 50% আসন বাড়ানো হবে, কিন্তু বিলের খসড়ায় সেটা তো লিখিত আকারে ছিল না। ফলে বিজেপির যে ধর্ম, মুখে এক বলবো কাজে আর এক করব, আপত্তি তো মূল জায়গায়। কংগ্রেস বলছিল মোদী সরকার যেটা মুখে বলছে সেটা বিলে লিখিত আকারে নেই, পরে যদি সরকার অবস্থান বদল করে তার দায় কে নেবে? সেই যুক্তিতেই ডিএমকে সহ দক্ষিণ দলগুলি বিলটির বিরোধিতা করে। এবার বিরোধীদের মূল আপত্তির জায়গাটাই উড়িয়ে দিতে চাইছেন নরেন্দ্র মোদীর সরকার। আসলে ইদানিং কংগ্রেসের উপর ক্ষুব্ধ ডিএমকে, এমকে স্ট্যালিন আর ইন্ডিয়া জোটের অংশ নন। শোনা যাচ্ছে বিজেপির সঙ্গে নাকি কথাবার্তাও চলছে তার। যদি ডিএমকে সমর্থনে রাজি হয় তাহলে ওই 50% আসন বৃদ্ধি বিলের খসড়ায় সংযুক্ত করতেও আপত্তি নেই সরকারের। অর্থাৎ যেটা ডিএমকের মূল আপত্তির জায়গা সেটা উড়িয়ে দিতে রাজি কেন্দ্র। সেটা হলে ডিএমকে সমর্থনে রাজি হলেও হতে পারে, তবে কংগ্রেসের অবস্থান একেবারে স্পষ্ট। কিন্তু অপরদিকে তৃণমূল কংগ্রেস, তাদের মধ্যেই মোদী সরকার ভাঙন ধরিয়েছে। কারণ যে আসন সংখ্যা রয়েছে লোকসভায়, দক্ষিণের রাজ্যগুলি মোদী সরকার ক্ষমতায় নেই বা অতটাও নেই, কিছু কিছু জায়গায় রয়েছে। সেখানে আসন সংখ্যা বাড়াবে না, বাড়াবে কোথায়? উত্তর ভারতে, কারণ সেখানে ক্ষমতায়। ফলে আসন সংখ্যা বাড়ালে আসন তাদের বেশি পাবে, ফলে আরও দীর্ঘদিন কেন্দ্র সরকারে বসে থাকতে পারবে এবং দেশের সম্পত্তি বিক্রি করতে পারবে। কেন্দ্রে ক্ষমতায় বসে থাকবে, কখনো রেল বিক্রি হবে, পোস্ট অফিস লিজে চলে যাবে, বিমানবন্দর বিক্রি হয়ে যাবে, একাধিক জিনিস দিনের পর দিন বিক্রি করে দেবে। সুবিধা হবে। তাহলে ভারতের সঙ্গে বৈদেশিক সম্পর্ক যে কোন পর্যায়ে চলে যাচ্ছে সেটা স্পষ্ট। কিন্তু কি হবে তাতে? আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে, ক্ষমতায় দীর্ঘদিন থাকতে হবে, তাতে পকেটটা তো বেশি ভরবে। আর সেই কারণেই যাতে মানুষের ভোটাধিকারের উপর সরকার চলে যায়, সরকারের ওপর মানুষ নয়, মানুষের ওপর সরকার ছড়ি ঘোরাবে। সেই জন্যই মানুষ যাদের নির্বাচন করছেন, আপনার দ্বারা নির্বাচিত হচ্ছে, তারা আপনাকে নির্বাচন করছে না, এই ভেবেই আগামী দিনের ভোট বাক্সে ভোট দিতে হবে। আর এইভাবেই দেশের রাজনীতি, জাতীয় স্তরের রাজনীতি 29-এর লোকসভা নির্বাচনে কোন পর্যায়ে পৌঁছায় এখন সেটাই দেখার। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।